বরফের নিচে এমন কি আছে যার জন্য সবাই এত মরিয়া? ওরা আসলে কি খুঁজছে? সেই প্রশ্নের উত্তর খুঁজতে আজ আমাদের নামতে হবে অ্যান্টার্কটিকার জমাট বরফের সেই রহস্যময় গভীরে। অ্যান্টার্কটিকা আয়তনে পৃথিবীর পঞ্চম বৃহত্তম মহাদেশ। সমগ্র যুক্তরাষ্ট্র আর মেক্সিকো একত্র করলেও এর সমান হবে না। পৃথিবীর প্রায় 70% স্বাদু পানি এই মহাদেশের বরফের চাদরেই বন্দী আছে, যা এত পুরু যে তার নিচে ইউরোপের আল্পস পর্বতমালাকেও ঢেকে দিতে পারে। এটা বিশ্বের শীতলতম, শুষ্কতম এবং সর্বাধিক ঝড়ো অঞ্চল। শীতকালে মাসের পর মাস সূর্য ওঠে না, তাপমাত্রা -90°C পর্যন্ত নামতে পারে, আর প্রবল ঝড়ো বাতাসে সবকিছু বয়ে নিয়ে যায়। তবুও এত প্রতিকূল পরিবেশেও জীবনের উপস্থিতি সেখানে থেমে যায়নি। বরফাচ্ছাদিত তটভূমিতে পেঙ্গুইন আর সিলেরা দল বেঁধে বাস করে। সমুদ্রের নিচে বিচিত্র সব মাছ ঘুরে বেড়ায়। এমনকি বরফের গভীর অন্ধকার পানিতে অণুজীব আর চিংড়ির মতো ছোট ছোট প্রাণীরা কোনো না কোনোভাবে টিকে আছে। হ্যাঁ, প্রকৃতি তার নিজস্ব উপায়ে সর্বত্র জীবন ছড়িয়ে রেখেছে। অ্যান্টার্কটিকার বরফ আসলে এক বিশাল সময়ের লাইব্রেরি। প্রতি বছর এখানে অনাবরত তুষার ঝরে আর নিজের ভারে চাপা পড়ে স্তরে স্তরে জমা হয়, ঠিক গাছের গুড়ির বার্ষিক বলয়ের মতো। প্রতি বরফের স্তর এক একটা বছরের নীরব ইতিহাস, আর সেই স্তরে আটকে যায় ক্ষুদ্র ক্ষুদ্র বায়ুর বুদবুদ, যা সেই বছরের বাতাসের নমুনা ধরে রাখে। এইভাবে অ্যান্টার্কটিকার জমাট বরফের তলায় প্রাচীন বায়ুমণ্ডল থেকে শুরু করে পৃথিবীর জলবায়ুর প্রাগৈতিহাসিক ডিটেইল লুকিয়ে আছে। বিজ্ঞানীরা কয়েক কিলোমিটার গভীরে ড্রিল করে লম্বা বরফের খণ্ড তুলে এনেছেন, যার নিচের প্রান্তে প্রায় 12 লক্ষ বছর আগের বাতাসও বন্দী আছে। এই তথ্যগুলো থেকে জানা গেছে কখন সাহারা মরুভূমি ছিল সবুজ বনভূমি, কখন পৃথিবীতে ম্যামথ ঘুরে বেড়াতো। আর এর মাধ্যমেই জানা সম্ভব হয়েছে তখন বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব আজকের মাত্রার অর্ধেক ছিল। বরফ কিছুই ভোলে না। এখন পর্যন্ত যা বললাম তা কেবল এই মহাদেশের উপরের অধ্যায়। আরো গভীরে নামলে অ্যান্টার্কটিকা আমাদের সামনে খুলে ধরবে আরো বিস্ময়কর গোপন অধ্যায়। অ্যান্টার্কটিকার বুকে এমন কিছু বিষয় লুকিয়ে আছে যা মানুষের কল্পনারও বাইরে। বরফের নিচে আছে গোটা এক জলের জগৎ। অ্যান্টার্কটিকার গভীরে হাজার হাজার লুকানো নদী আর হ্রদ জালের মতো ছড়িয়ে আছে। কিছু কিছু হ্রদ শহরের চাইতেও বড়। মিলিয়ন বছর ধরে সূর্যের আলো ছাড়াই এরা টিকে আছে। কোথাও হঠাৎ সব চোরা হ্রদের পানি পথ বদলে অন্য জায়গায় দ্রুত প্রবাহিত হলে উপরকার বরফ কয়েক মিটার পর্যন্ত ওঠানামা করে, যেন বরফের পেটের ভেতর কিছু একটা নড়ে উঠল। মাঝে মাঝে এই লুকোনো জগৎ বরফ ভেদ করে নিজেকে প্রকাশ করে, যেমন টেলর হিমবাহের পাশ দিয়ে বেরিয়ে আসা রহস্যময় গাঢ় লাল জলপ্রপাতকে বলা হয় ব্লাড ফলস। প্রথমে দেখা মাত্রই মনে হয়েছিল বরফের শরীর থেকে যেন রক্ত ঝরছে। পরে বিজ্ঞানীরা বুঝতে পারেন এটা আসলে বরফের কয়েকশো মিটার নিচে আটকে থাকা প্রাচীন লবণাক্ত পানি, যাতে প্রচুর লোহা মিশ্রিত আছে। বরফ কেটে উপরে ওঠার পথে বাতাস পেয়ে লোহা অক্সাইড হয়ে পানি লাল রং ধারণ করে রক্তবর্ণে রূপ নিয়েছে। আর এই লাল জলপ্রপাতই প্রমাণ করে যে বরফের নিচের পুষ্টি মিশ্রিত পানিগুলো সমুদ্রে পৌঁছে গোটা পরিবেশকেই প্রবাহিত করে। যেমন ওই পানির লোহা আর পুষ্টিগুণ সমুদ্রের ক্ষুদ্র ক্ষুদ্র শৈবালকে পুষ্টি যোগায়। সেই শৈবাল খেয়ে বেঁচে থাকে অগণিত ক্রিল অর্থাৎ চিংড়ি। আর ক্রিলের উপরে নির্ভর করে বাঁচে বিশ্বের সবচাইতে বড় প্রাণী নীলতিমি। একসময় মানুষের লাগাতার শিকারের কারণে অ্যান্টার্কটিকার জলভাগে নীলতিমি প্রায় ধ্বংসের মুখে পড়েছিল। আজ তারা ধীরে ধীরে পুনরুজ্জীবিত হচ্ছে, কিন্তু বদলে যাওয়া সাগরে কিভাবে তারা টিকে থাকতে পারে সেটা এখনো রহস্যের বিষয়। এবার আরো গভীরে ডুব দেয়া যাক। বরফের অনেক নিচে ভস্তক নামে সুবিশাল এক হ্রদ আছে, যা লক্ষ বছর ধরে সূর্যালোক ছাড়াই বরফে মোড়া অবস্থায় আছে। বিজ্ঞানীদের ধারণা এর পানিতে এমন সব জীবন থাকতে পারে যা পৃথিবীর অন্য কোথাও দেখা যায়নি। অ্যান্টার্কটিকার তলদেশে ভস্তক ছাড়াও 700টারও বেশি বরফতলের হ্রদ রয়েছে, এবং বিজ্ঞানীরা অল্প কিছুতে ড্রিল করে ইতিমধ্যে জীবাণু এবং অণুজীবের চিহ্ন পেয়েছেন। এমনকি সূর্যের আলো থেকে বহু দূরে অন্ধকার পানিতে সাঁতরে বেড়ানো ছোট চিংড়ির মতো প্রাণীগুলোরও দেখা মিলেছে বরফের তলা থেকে নেওয়া সেই তালাবদ্ধ নমুনায়। এসবই দেখায় কত গভীরে কত প্রতিকূল পরিবেশেও জীবন লুকিয়ে থাকতে পারে। তাই বিজ্ঞানীরা মনে করেন বৃহস্পতি বা শনি গ্রহের বরফ ঘেরা চাঁদগুলোর নিচেও এমন জীবন থাকতে পারে। এখন আমরা পৌঁছে গেছি অ্যান্টার্কটিকার প্রকৃত ভূখণ্ডে। বরফের আস্তরণ সরিয়ে অ্যান্টার্কটিকার আসল ভূগর্ভ এক্সপ্লোর করা যাক। বরফে ঢাকা থাকার কারণে এতদিন জানা যায়নি যে এর নিচে আছে বিশাল পাহাড় আর উপত্যকার বিস্ময়কর দৃশ্য। গ্যাম্বার্টসব পর্বতমালা ইউরোপের আল্পস পর্বতের সমান উঁচু। ডেনম্যান ক্যানিয়ন পৃথিবীর সবথেকে গভীর গিরিখাত, প্রায় 3.5 কিলোমিটার গভীর, অথচ পুরোটাই বরফের আড়ালে লুকোনো ছিল। তাছাড়া বরফের নিচে পশ্চিম অংশে আবিষ্কৃত হয়েছে একের পর এক সুপ্ত আগ্নেয়গিরি, যারা বিস্ফোরণ ঘটায় না ঠিকই, কিন্তু নিচ থেকে বরফ গলিয়ে চলেছে প্রতিনিয়ত। পাথরের স্তর থেকে পাওয়া জীবস্ব বলে দেয় এই বরফময় দেশেও এককালে সবুজ ভূমি ছিল। বহু কোটি বছর আগে অ্যান্টার্কটিকা যখন গান্ডোয়ানা মহাদেশের অংশ ছিল, তখন এখানে ঘন বন, নদীনালা আর প্রাণীদের বসতি ছিল। সময়ের সাথে সাথে এই মহাদেশ দক্ষিণ মেরুতে সরে গিয়ে জমাট বরফে ঢেকে গেছে, কিন্তু পাথর চাপা ফসিল আর মৃত্তিকায় সেই হারানো পৃথিবীর চিহ্ন আজও রয়ে গেছে। এটাই হলো অ্যান্টার্কটিকার অদৃশ্য ভান্ডার, যার জন্য এখন বিশ্বের শক্তিধর দেশগুলো কৌশলে অবস্থান নেওয়ার চেষ্টা করছে। কারণ ভূতাত্ত্বিকরা মনে করেন অ্যান্টার্কটিকার নিচে হয়তো দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়ার মতোই প্রাচুর্যময় কয়লা, তেল, গ্যাস আর দুর্লভ খনিজের ভান্ডার আছে, যার মূল্য হতে পারে $1 ট্রিলিয়ন।
কিন্তু এখন এসব সম্পদ অনন্ত বরফেই ঘুমিয়ে আছে, কারণ 1959 সালের চুক্তিতে অ্যান্টার্কটিকা শুধু শান্তি আর বৈজ্ঞানিক গবেষণার জন্য নিবেদিত এক এলাকায় পরিণত করা হয়েছিল। খনন বা সামরিক তৎপরতা আজও এখানে নিষিদ্ধ। তবে 2048 সালে প্রথমবার এই চুক্তি পর্যালোচনার সুযোগ আসবে। তখন যদি নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়, তখন বরফের বুকে শুরু হবে সম্পদ দখলের নতুন এক প্রতিযোগিতা। কিন্তু তারপরেও ইতিমধ্যেই রাশিয়া ভূতাত্ত্বিক জরিপ চালিয়ে তেল গ্যাসের সন্ধান করছে। চীন তো নতুন নতুন স্টেশন বানিয়ে তার উপস্থিতি বাড়াচ্ছে। আর যুক্তরাষ্ট্রের মতো দেশের কার্যক্রম অন্য দেশ দখল করতে গিয়ে অনেকটাই কমে গেছে। আর এই সুযোগে অ্যান্টার্কটিকায় প্রভাবের পাল্লা ধীরে ধীরে চীন আর রাশিয়ার দিকে ঝুঁকছে। কিন্তু অ্যান্টার্কটিকার পরিবেশ খুবই সংবেদনশীল, কারণ বরফ, সাগর আর জীবজগৎ এখানে এতটাই জড়িত যে একটাতে আঘাত করলে বাকিগুলো টলে ওঠে। লাখো বছরে তৈরি যে ভারসাম্য লোভের খেলায় তা কয়েক দশকেই ভেঙে পড়তে পারে। যদিও 60 বছর ধরে চুক্তির কারণে এই মহাদেশ প্রশান্ত থেকেছে, কিন্তু 2048 খুব একটা দূরে নয়, আর তখনই ঠিক হবে এই অ্যান্টার্কটিকার ভবিষ্যৎ।